কয়েকজন বন্ধু মিলে একজনের বার্থডে সেলিব্রেট করছিল। তারা সেখানে অনেক মজা করছিল। ঠিক তখনই সেখানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর ঠিক তারপর থেকেই বের হয়ে আসতে থাকে একের পর এক রহস্য আর টুইস্ট, যেগুলো আপনার কল্পনার বাইরে। কারণ যখনই মনে হবে যে মুভিটা এখানেই শেষ, ঠিক তখনই নতুন আরও একটা টুইস্ট এসে সামনে হাজির হবে। তো কী ছিল সেই রহস্য আর টুইস্ট, সেটাই দেখানো হবে আজকের গল্পে। এছাড়া মুভিটি একটি সত্য ঘটনার আদলে তৈরি করা হয়েছে। এই মুভির প্রমোশনের সময় যে মুভির ডিরেক্টর ছিল, প্রমোশনাল অনুষ্ঠানে সে মাস্ক পরে এসেছিল। আর সেখানে সে স্পিচ দেয় এই মুভিতে সেও অভিনয় করছে, কিন্তু সে কোন ক্যারেক্টারে অভিনয় করছে সেটা তার নাম বলেনি, এমনকি তার ফেসও রিভিল করেনি। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য বার্থডে বয়। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই আমেরিকার একটি শহর দেখানো হয়, যেখানে 5 বন্ধু ছিল। তারা আসলে আমেরিকায় এসেছিল পড়ার উদ্দেশ্যে। প্রথমেই যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বালু। এরপরে যে খাবার বানাচ্ছিল তার নাম হচ্ছে অর্জুন। এই যে কথা বলছিল এই ছেলেটার নাম হচ্ছে সাত্তি, অন্যদিকে এর নাম ভিঙ্কি। আর সব শেষে যে ছেলেটাকে দেখছেন তার নাম সাই। এরা সবাই একই সাথে থাকে, পড়াশোনা করে। এছাড়া তারা যে শুধু একই সাথে আমেরিকায় এসেছে এবং একই সাথে একই রুমে থাকে এমনটাও নয়, তারা এসেছেও একই গ্রাম থেকে। তারা ছোটবেলার বন্ধু, অর্থাৎ অনেক আগে থেকেই তারা একে অপরের পরিচিত। তারা যে যার মতো কাজ করছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ করেই অর্জুনের ফোন বেজে ওঠে। নাম্বারটা অপরিচিত ছিল। অর্জুন ফোনটা ধরতেই অপর পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ। অর্জুন চিনতে পারে না মেয়েটিকে। অর্জুন জিজ্ঞেস করে সে কে। তখন মেয়েটি তার পরিচয় দেয়। মেয়েটি ছিল অর্জুনের ছোট বোনের এক ফ্রেন্ড। সে বলতে থাকে, ভাইয়া আমিও আমেরিকায় পড়াশোনা করতে আসতে চাই, ওখানকার অবস্থা কেমন, এখন গেলে আমি কি ধরনের সুবিধা পাবো আর কি ফেস করতে হবে আমাকে। অর্জুন তখন বিভিন্ন ধরনের টিপস দিতে থাকে, যেমন আমেরিকাতে আসলে সে কি সমস্যা ফেস করতে পারে। আর তাকে বলে যে সব থেকে ভালো হয় সে যদি শেয়ারে এসে আমেরিকায় পড়াশোনা করতে পারে, অর্থাৎ কয়েকজন মিলে একসাথে আসবে এবং একটি রুমের ভিতরে কয়েকজন মিলেমিশে শেয়ার করে থাকবে। না হলে আমেরিকাতে থাকা খাওয়ার কস্ট অনেক বেশি, যেটা পড়ালেখার চাইতেও বেশি হয়ে যাবে। এভাবে অর্জুন মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। তারা 5 বন্ধু আমেরিকাতে অনেক বেশি খুশি ছিল। ছোটবেলার 5 বন্ধু এখন একই রুমে একসাথে থাকে, পড়াশোনা করে, তার সাথে মজাও অনেক করে। সন্ধ্যা হতেই কিছুটা ড্রিঙ্কস করে খেলায় মেতে থাকে, পার্টিতে মেতে থাকে। একদিন তারা বসেই তাস খেলছিল। ঠিক তখনই ভিঙ্কির মনে পড়ে, আরে সামনের সপ্তাহে তো বালুর বার্থডে। ভিঙ্কি সবাইকে বলে এবারের বার্থডেটা আর মিস করা যাবে না, অনেক ধুমধাম করে সেলিব্রেশন করতে হবে। সেদিন পার্টি হবে, মদ খাবো, অনেক মজা করব। এছাড়া বার্থডের দিন আমি বালুর জন্য একটি স্পেশাল সারপ্রাইজও রেখেছি। অবশেষে দেখতে দেখতে বালুর বার্থডে চলে আসে। তারা তাদের রুমটাকে পার্টি ভাইব দিয়ে সাজায়। এরপরে তারা সেখানে মদ খেতে থাকে, আনন্দ করতে থাকে। এছাড়া ভিঙ্কি বালু এবং তাদের জন্য কয়েকজন ফরেনার মেয়েকেও ডাকে। তারা তাদের সাথে ডান্স করে, এনজয় করে। সেই পার্টির একটার সময় ভিঙ্কিকে দেখা যায় একটু নেশাগ্রস্ত হয়ে রান্নাঘরের একটা কর্নারে এসে একটা স্পেশাল মদের বোতলের ভেতরেই সে হিসু করতে থাকে। বাকিরা তখনও নাচানাচি করছিল। ভিঙ্কি বালুর কাছে যায় এবং তাকে থামিয়ে বলে সেটা ড্রিঙ্কস করতে, অর্থাৎ তার হিসু যেটা মদের বোতলে ছিল। অন্যদিকে বালু মদের ঘোরে এতটাই ডুবেছিল যে সেটার স্মেল পর্যন্ত সে চেক করে না। ভিঙ্কির কথায় মদের বোতলটা হাতে নিয়ে সাথে সাথে খেতে শুরু করে। ভিঙ্কি সেটা দেখে একা একাই হাসতে থাকে, কিন্তু তারপরেও সে বালুকে বলে না যে সে কি খাচ্ছে। অবশেষে তারা একটা সময় কেক কাটে। আর কেক কাটতে গেলে কি হয় সেটা আমাদের সবারই জানা। তারা সবাই বন্ধুরা মিলে বালুর মুখে সে কেক মাখাতে শুরু করে, কিন্তু বালু এর থেকে বাঁচার জন্য দৌড়ে রুমের বাইরে চলে যায়। তখনই তারাও দৌড়ে বালুর পেছনে যেতে শুরু করে আর বালুকে আবারও ধরে নিয়ে আসে এবং তার মুখে কেক মাখায়। বালুর সাথে তারা অনেক হাসি মজা করতে থাকে, ঠাট্টা করতে থাকে, তাকে নিয়ে মজা করতে থাকে, মদ খেতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের পার্টি। পুরোটাই ছিল বালুকে নিয়ে। তারা সবাই বালুকে নিয়ে নাচানাচি করছিল। ঠিক হঠাৎ করে সেই সময়টাতে বালু একটা সময় একটি কাচের টেবিলের উপরে পড়ে যায়। তারা প্রথমে ভাবে যে কাচের টেবিলের উপরেই তো পড়েছে, তেমন কিছু হয়নি, বড়জোর একটু কেটে যাবে হয়তো।
কিন্তু কিছুক্ষণ পরেও দেখে যে বালুর কোনো সারা শব্দ নেই, এমনকি সে তার হাত পাও নাড়াচ্ছে না। এটা দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায়। সময় যতই গড়াচ্ছিল তাদের ভয়টাও ততই বাড়ছিল। তারা প্রথমে ভাবছিল বালু হয়তো মজা করছে, কিন্তু একটা সময় তাদের ভয়টা অনেক বেড়ে যায়। তারা ধীরে ধীরে যেয়ে বালুর হার্টবিট চেক করতে থাকে। ঠিক তখনই তাদের ভয়টাই সত্যি হয়ে যায়। বালুর হার্টবিট চলছিল না, বালু মারা গেছে। চারজন হতবাক হয়ে যায়, এভাবে সাধারণ একটা কাচের টেবিলের পড়ার পরে কিভাবে সে মারা গেল। এছাড়া তার শরীরে কোনো ক্ষতর চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো কাচের টুকরো ঢুকেও সে মারা যায়নি। তাহলে কিভাবে মারা গেল? তারা শুধু হতবাক হয়ে চেয়ে থাকে। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না। তারা বারবার চেক করতে থাকে, কিন্তু রেজাল্ট একই। বালুর বডি থেকে কোনো রেসপন্স করা হচ্ছিল না। তারা বুঝতেই পারছিল বালু মারা গেছে। এখন বালুর ডেড বডিটা নিয়ে তারা চারজন কি করবে? ঠিক ওই সময়টাতে বাড়ির কলিং বেল বেজে ওঠে। তারা সবাই আঁতকে ওঠে। তারা সবাই ভাবে যে হঠাৎ করে এখন কি আসলো, নাকি তারা বালুর মারা যাবার খবর পেয়ে গেল, কিন্তু এত তাড়াতাড়ি কি করে? যাই হোক, তারা নিজেদের সামলে বলতে থাকে যে তাড়াতাড়ি যেয়ে দেখো কে এসেছে, আর যেই আসুক না কেন খুব সাধারণভাবে ব্যবহার করার চেষ্টা করবে। ভিঙ্কি এবং আরও একজন যে দরজা খোলে। দরজা খুলতেই তারা ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ সেখানে দুজন পুলিশ অফিসার ছিল। তারা বুঝতেই পারছে না এখন কি করবে। ঠিক তখনই পুলিশ অফিসার তাদের ভয় কাটিয়ে দেয়। দুইজন পুলিশ অফিসার বলে তাদের নেইবার অর্থাৎ প্রতিবেশীরা তাদের নামে কমপ্লেন করেছে। তাদের বাসায় অনেক জোরে মিউজিক বাজানো হচ্ছিল, যার ফলে তাদের সমস্যা হচ্ছিল। এই জন্যই তারা যেন মিউজিকটা আস্তে বাজায়। পুলিশ অফিসাররা যখন এই কথাটা বলে, ভিঙ্কি সহ বাকিরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারা সবাই তখন অনেকটা সাধারণ ব্যবহার করে, নিজেদের সামলে নেয়। তাদের ব্যবহার দেখে পুলিশের তেমন কিছুই সন্দেহ হয় না। পুলিশ শুধুমাত্র তাদের ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। দরজা লাগানোর পরে তারা যখন আবারও ডিসকাস করছিল যে এখন বালুর বডিটা নিয়ে তারা কি করবে, ঠিক তখনই আবারও তাদের চমকে দিয়ে বালুর মোবাইলটা বেজে ওঠে। তারা দেখে বালুর মা কল করেছে। আসলে বালুর আজকে বার্থডে ছিল, এই জন্যই তার মা বারবার তাকে কল করছে। যেহেতু বালুর কলটা তারা কেউ রিসিভ করছিল না, তাই বালুর মা কন্টিনিউয়াসলি ফোন দিয়েই যাচ্ছে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা বলতে থাকে যদি তারা পুলিশকে সবকিছু জানিয়ে দেয় তাদের ক্যারিয়ার বলতে কিছুই থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে অর্জুনের বড় ভাইও আমেরিকাতেই থাকতো। বাকিরা অর্জুনকে বলতে থাকে আমরা বুঝতে পারছি না এখন কি করব, তুমি তোমার বড় ভাইকে কল করো, এখানে আসতে বলো। এর থেকে বাঁচার যদি তার কাছে কোনো পথ থাকে তাহলে সেটাই অনেক। কিন্তু অর্জুন এতে রাজি হয় না, বলে আমার বড় ভাই জানতে পারলে আমাকেই মেরে ফেলবে, সে সবার আগে পুলিশের কাছে চলে যাবে। কিন্তু তারপরও বাকিরা বলে তুমি আগে তাকে এখানে আসতে বলো, আমরা সবাই তাকে সবকিছু বুঝিয়ে বলবো যে কাজটা আমরা ইচ্ছে করে করিনি, বরং এটা একটা নিছক দুর্ঘটনা। তিনজনই অর্জুনকে রিকোয়েস্ট করে। অবশেষে অর্জুন তার ভাই ভারতকে কল করে আর তাদের বাসায় আসতে বলে। কিন্তু অর্জুনের বড় ভাই ভারত বলে না, এই মাঝরাতে আমি সেখানে যেতে পারবো না, কালকে দেখা হবে। কিন্তু অর্জুন বলে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, আর্জেন্ট কথাটা আমি তোমাকে মোবাইলে বলতে পারবো না, তোমাকে এখানে আসতেই হবে। অবশেষে ভারত রাজি হয়। ভারত সেখানে চলে আসে, কিন্তু তারা দেখে তারা সবাই মদের নেশায় টাল হয়েছিল। তারা ভাবে আজকে বালুর বার্থডেতে তাকে তারা পার্টিতে রেখেছে। ভারত সবাইকে বলতে থাকে তোমাদের ছেলে মানুষই আর গেল না, এত রাতে আমাকে বার্থডে পার্টিতে ডাকার কি দরকার ছিল। কিন্তু ঘরের ভেতরে আসার পরেই ভারতের ধারণাটা ভুল প্রমাণিত হয়, কারণ সেখানে সে বালুকে পড়ে থাকতে দেখে। বালুকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে যায়। সবাইকে জিজ্ঞেস করে বালুর কি হয়েছে, ও ওইভাবে পড়ে রয়েছে কেন। কিন্তু তারা চারজনের একজনও ভারতকে খুলে বলার সাহস পায় না। তারা শুধু ভয়ার্ত চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই ভারত বুঝে যায় বালুর সাথে কি হয়েছে আর তারা চারজন কিভাবে ফেসে গেছে। ভারত তাদের চারজনকে বকাঝকা করতে থাকে, বলে মদের নেশায় তোমরা ছেলেটাকে মেরে ফেললে, কি করে মারলে। তখন তারা চারজনই ভারতকে বলতে থাকে আমরা ওকে মারিনি, এটা জাস্ট একটা দুর্ঘটনা, আমরা সবাই এনজয় করছিলাম, হঠাৎই বলা কাচের টেবিলের উপরে পড়ে যায় মাথা ঘুরে, এরপরেই আর ও ওঠেনি। ওর পুরো শরীরে কোনো ক্ষতর আঘাতও নেই, এভাবে পড়ে যেয়ে যে ও মারা যাবে কেউ বুঝতেই পারেনি। এটা জাস্ট একটা দুর্ঘটনা, এতে কারো হাত নেই। আমরা এখন বুঝতে পারছি না কি করব। দুর্ঘটনা যেহেতু আমাদের দ্বারাই হয়ে গেছে, সমাধান আমাদেরই করতে হবে, কিছু একটা বলো এখন কি করতে হবে। ভারত বলে ঠিক আছে চলো,
পুলিশের কাছে যাই, পুলিশের কাছে যেয়ে সবকিছু খুলে বলি, কিন্তু তারা চারজনই ভারতকে আটকায়, বলে পুলিশের কাছে গেলে আমাদের সবার ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে। আর তোমাকে তো বললাম কাজটা আমরা ইচ্ছে করে করিনি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এখন যদি পুলিশ এই বিষয়টা জানতে পারে তাহলে আমেরিকার জেলে আমাদের সারা জীবন পচে মরতে হবে, কিছু একটা করো। ভারত বলতে থাকে আমি কি করব এই বিষয়ে। তখনই আবারও বালুর মা তার মোবাইলে কল করতে থাকে, কল রিসিভ না করলে বারবার সে কল করতে থাকে। এদিকে ভারত বলতে থাকে যাই হোক, এটা একটা মার্ডার কেসের মধ্যে পড়ে, এখন আমাকে বলো এই কথাটা আর কে কে জানে। তারা বলে আর কেউ জানে না, আমরা সর্বপ্রথম আপনাকে এখানে ডেকেছি। ঠিক তখনই দেখা যায় বালুর মা বালুর ফোনে তাকে না পেয়ে তার বন্ধুদের ফোনে তাকে কল করতে থাকে। বালুর মা একে একে সবাইকে কল করতে থাকে, যেহেতু কেউ তার কল ধরছিল না বালুর মা টেনশনে পড়ে যায়, তাই বালুর মা সবাইকে বারবার কল করতে থাকে। অন্যদিকে ভারত বলতে থাকে পুলিশের ব্যাপারটা পরে দেখা যাবে, সর্বপ্রথম ভাবো বালুর বাবা মাকে কি বলবে, কারণ তারা বারবার কল করে যাচ্ছে, কিছুক্ষণ পরেই তারা না পেলে এটা নিয়ে অনেক হইচই বাঁধিয়ে ফেলবে, তখন এমনিতেই সবটা জানাজানি হয়ে যাবে। তারা চারজনই ভারতকে বিভিন্ন আইডিয়া দেয়। একজন বলে বালুর মাকে বলবো বালু আমাদের ছেড়ে অন্য দেশে চলে গেছে আর ফোন নাম্বারটাও বদলে ফেলেছে। আরেকজন বলে যে আমরা বলবো বালু কোথায় গেছে জানি না, কালকে একটি পার্টিতে গিয়েছিল, এরপরে আর ফেরেনি। ভারত বলে সবই বুঝলাম, কিন্তু এভাবে মিথ্যে বলে তাদের আর কতদিন আটকে রাখবে, কারণ আমি যতদূর জানি বালু তার মায়ের সাথে প্রতিদিন কথা বলে। এবার বালুর মা সাত্যাকে কল করে। সাত্য অবশেষে বালুর মায়ের ফোনটা পিক করে। বালু কোথায়, ও আমার ফোনটা কেন ধরছে না? সাত্য বলে আজকে আসলে বালুর বার্থডে তো, তাই ও বন্ধুদের সাথে একটু পার্টি করছে, পরে আমি আপনাকে বালুকে ফোনে কানেক্ট করিয়ে দেব। বালুর মা বলে তুমি জাস্ট একবার বালুকে আমার সাথে ফোনে কথা বলিয়ে দাও, ও ওর ফোনটা ধরছে না, আমি জাস্ট ওকে একবার উইশ করব, তারপরেই ফোনটা রেখে দেব। বালুর মায়ের প্রশ্নের উত্তরে সত্য কি করবে বুঝতে পারে না, নার্ভাস হয়ে কিছু না বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে ভারত তাদের বলে এখন সময় অনেকটা হাতে থেকে চলে গেছে, এখন আর কিচ্ছু করার নেই, যে করে হোক বালুর বাবা মাকে সবকিছু খুলে বলতেই হবে, নয়তোবা ঘটনা অনেক দূর গড়িয়ে যাবে। ঠিক ওই সময়টাতে আবারও অন্যজনের মোবাইলে কল দেয় বালুর মা। এইবার ফোনটা হাতে নেয় ভারত, ফোনটা রিসিভ করেই বালুর মাকে বলতে থাকে এখানে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আজকে বালুর বার্থডে ছিল, তারা সবাই মিলে এখানে মজা করছিল, পার্টি করছিল, বালুও তাদের সাথে এনজয় করছিল, নাচানাচি করছিল, কিন্তু একটা সময় বালু তাদের সাথে নাচানাচি করতে যেয়ে সেখানেই পড়ে যায়, আর পড়ে গিয়েই মারা যায় বালু। ভারত অনেক কষ্টে কথাটা বলে ফেলে বালুর মাকে, কিন্তু বালুর মা কথা শুনেই ফোনটা কেটে দেয় কোনো কিছু না বলেই। তারা অবাক হয়ে যায় যে বালুর মা তাদের কিছুই বলল না, কিন্তু কেন? ঠিক ওই সময়টাতে বালুর বাবা কল করে সত্যাকে। ফোন রিসিভ করতেই বালুর বাবা বলে তোমরা একটু বেশি মদ খেয়ে ফেলেছ মনে হয়, এমন মজা কেউ করে? এখন মজা বাদ দাও আর বালুকে তাড়াতাড়ি ফোনটা দাও, ওর মা অনেক টেনশন করছে। এইবার অবশেষে তারা চারজনই সত্যিটা বলে বালুর বাবাকে যে তারা এখানে পার্টি করছিল, হঠাৎ করেই বালু পড়ে যায় এবং এরপরে সে মারা যায়। এটা নিছক একটা দুর্ঘটনা, তারা বুঝতেই পারেনি হঠাৎ করে কিভাবে কি ঘটে গেল। অবশেষে সবাই বোঝানোর পরে বালুর বাবা বুঝতে পারে তারা যেটা বলছে সেটা সত্যি। এরপরে বালুর বাবাও আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। এরপরে তারা ভাবতে থাকে এই বডিটা নিয়ে এখন তারা কি করবে। ঠিক ওই সময়টাতে সত্যের বাবা সত্যাকে কল করে আর বলে তোমরা কি করেছো, বালু কোথায়? কিছুক্ষণ আগেই বালুর বাবা আমাদের বাসায় এসেছিল আর কি সব উল্টাপাল্টা কথা বলছিল, তোমরা নাকি সবাই মিলে বালুকে মেরে ফেলেছো। এছাড়া বালুর বাবা শুধু আমাদের ঘরেই আসেনি, বরং আশেপাশের তোমার বন্ধুদের ঘরেও গিয়েছিল, সেখানে যেও একই কথা বলেছে। ওখানে আসলে কি হয়েছে আমাকে খুলে বলো। অর্থাৎ তাদের চারজনেরই বাবা মা জেনে গেছে যে বালুকে তাদের সন্তানরা মেরে ফেলেছে। তারা যার যার ছেলেকে কল করে আর জিজ্ঞেস করতে থাকে বালুর বাবা যেটা বলছে সেটা সত্যি কিনা, বালুকে তারা কি করেছে, কিভাবে মেরেছে। তারা সবাই তাদের বাবা মাকে বলতে থাকে এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তারা এখানে মজা করছিল, কেউ বালুকে ধাক্কাও দেয়নি, সে একাই পড়ে গেছে, একাই মারা গেছে, কিভাবে কি হয়েছে তারা বলতে পারছে না। ঠিক ওই সময়টাতে কিছুক্ষণ পরেই প্রবীণ নামের একজন লোক ভারতকে কল করে। এই প্রবীণ হচ্ছে ভিঙ্কির আত্মীয়, আর ভিঙ্কি আমেরিকাতেই থাকে, ছোট একটা জব করে। আসলে ভিঙ্কির বাবাই প্রবীণকে কল করেছে এবং বলেছে তারা সবাই মিলে বালাকে মেরে ফেলেছে। এছাড়া প্রবীণ আর ভারত একে অপরকে চিনত,
এই জন্য প্রবীণ কল করে ভারতকে আর জিজ্ঞেস করে বালার কি হয়েছে, আমি শুনলাম ওর নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে। ভারত বলতে থাকে তুমি তোমার চাকরি শেষ করে তাড়াতাড়ি এখানে চলে আসো। ভারত এরপরে চারজনকে বলতে থাকে তোমরা তোমাদের বাবা মাকে কল করো এবং কনভিন্স করো এটা দুর্ঘটনা ঘটে গেছে, এতে তাদের কোনো হাত নেই। আর তারা যেন চারজন যায় বালুর বাবা মার কাছে, কারণ বালুর বাবা মা যদি কোনোভাবে পুলিশের কাছে চলে যায় তাহলে এই কেসটা তাদের হাতছাড়া হয়ে যাবে। তারাও সেটাই করতে থাকে। তারা প্রত্যেকে যার যার বাবা মাকে কল করে এবং পুরো পরিস্থিতিটা বোঝায় আর তাদের ভবিষ্যতে কি হবে সেটাও বোঝায়। এই জন্য বলে যাতে কোনোভাবেই বালুর বাবা মা পুলিশের কাছে না যায়। তারাও সেটা বুঝতে পারে এবং তারা বালুর বাবা মার কাছে চলে যায়। সকালবেলায় ভারতের বাবা তাকে কল করে আর বলে তোমার কথা মতো আমরা বালুর বাবা মার কাছে গিয়েছিলাম, তাকে সব বিষয়টা বুঝিয়েছি, তারা আমাদের কথাটা বুঝতে পেরেছে, কিন্তু তারপরও তারা তাদের একমাত্র ছেলেকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছে। তারা আসলে বুঝতে পেরেছিল যে তারা তাদের ছেলেকে হারিয়ে ফেলেছে। এখন তারা যাই করুক না কেন তাদের ছেলে বালুকে আর তারা ফিরিয়ে আনতে পারবে না। অন্যদিকে এখন যদি তারা পুলিশ স্টেশনে যায় তাহলে এই চারজন ছেলেরই জীবন নষ্ট হয়ে যাবে। আর তারা তো ইচ্ছে করেই বালুকে মারেনি, তারা তার ছোটবেলার বন্ধু। বালুর বাবা মাও তাদেরকে চেনে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা থানায় যাবে না। এই কথাটাই ভারতের বাবা তাকে বলে। ভারত বুঝতে পারে তার আইডিয়াটা কাজে লেগেছে। ইন্ডিয়ার পরিবেশটা এখন কিছুটা শান্ত। এখন তাদের এখানের এই বালুর বডিটা নিয়ে কিছু একটা করতে হবে, কারণ এখানে জানাজানি হয়ে গেলে তাদের আর কেউ রক্ষা করতে পারবে না। সকালবেলায় ডিউটি শেষ করে প্রবীণ চলে আসে সেখানে এবং সবকিছু জানতে পারে। প্রবীণকে তারা বলে তারা ইন্ডিয়াতে বালুর বাবা মার সাথে কথা বলেছে, বালুর বাবা মা কাউকে বলবে না আর তারাও কাউকে বলবে না। এখন তাদের বালুর ডেড বডিটাকে কিছু একটা করতে হবে। প্রবীণ ভারতকে পাশের একটি রুমে ডেকে নিয়ে যায় এবং তাকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো যে তুমি কি করছো? পুলিশ যদি একবার জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছো তো? ভারত বলে আমরা যদি স্বেচ্ছায় পুলিশকে যেও বলি তাহলে একই অবস্থায় হবে, তাই একবার তো চেষ্টা করাই যেতে পারে এই চারজনকে বাঁচানোর জন্য, কারণ তারা কোনো ক্রাইম করেনি। বালুর সাথে জাস্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে আর বালুর বাবা মার সাথে তোমাদের কথা হয়ে গেছে, তারা কাউকে কিছু বলবে না, আমরাও কিছু বলবো না। এখন শুধু এই লাশটাকে কোনো একটা ঠিকানায় লাগাতে হবে। অন্যদিকে এখানে আমার ভাইও রয়েছে আর তারাও চারজন একই গ্রাম থেকে, তাই আমরা যদি এদেরকে সাহায্য না করি তাহলে আর কে করবে? এখানে আমরা ছাড়া ওদের আর কেই বা আছে। কিন্তু তারপরেও প্রবীণ কোনোভাবেই তাদের সাহায্য করতে রাজি হচ্ছিল না। তখনই ভিঙ্কির বাবা প্রবীণকে কল করে। ভিঙ্কির বাবা আসলে প্রবীণের মামা। ভিঙ্কির বাবা প্রবীণকে বলে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন এখানে তো আমরা আর কিছু করতে পারবো না, যে করেই হোক এদেরকে বাঁচাতে হবে। পুলিশ যদি একবার জেনে যায় তাহলে এদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, তুমি যে করেই হোক কিছু একটা করো। কিন্তু তারপরেও প্রবীণ বলে মামা আমি জানি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এমনকি আমার আমেরিকায় আসার কারণটাও আপনি, সেখানেও আপনার অনেক অবদান রয়েছে, কিন্তু এটা আমাদের দেশ নয়, এখানে আমরা কী বা করতে পারি? এছাড়া ওরা যে ঘরটাতে রয়েছে সেটাও আমার দায়িত্বে নেয়া। পুলিশ যদি কোনো একবারও জানতে পেরে যায় তাহলে আমাকে সহ ওরা জেলে নিয়ে যাবে। ভিঙ্কির বাবা তাকে তারপরেও বোঝায়, অনেক রিকোয়েস্ট করে। অবশেষে প্রবীণ রাজি হয় তাদেরকে সাহায্য করার জন্য। সে বলে ঠিক আছে, এই কথাটা আমিও ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রবীণ তাদের চারজনের কাছে যায় আর বলে এখন আমি তোমাদের সাহায্য করছি, যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন আমি তোমাদের আর সাহায্য করতে পারবো না। এখন বলো বালুর লাশটাকে আমরা কি করব? তারা এক একজন এক এক আইডিয়া দিতে থাকে। একজন বলে বডিটা পুড়িয়ে ফেললে কেমন হয়, অন্যজন বলে অ্যাসিড দিয়ে বডিটাকে ডিসপোজ করে যায়। কারো আইডিয়াই প্রবীণের পছন্দ হচ্ছিল না, কারণ বডিটাকে আগুনে জ্বালালে সেখানে ধোঁয়ার সৃষ্টি হবে, আর যদি অন্য কোথাও নিয়ে জ্বালানো হয় তাহলে বডিটাকে রাস্তায় নিয়ে যেতে হবে, এতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে বডি ডিসপোজ করতে গেলে অ্যাসিড কিনতে হবে, আর একটা বডি ডিসপোজ করতে গেলে যতটুকু অ্যাসিড দরকার সেটা কিনতে গেলে যে কোনো দোকানদারই সন্দেহ করবে। তখনই ভারত বলে আমার কাছে একটা আইডিয়া আছে, বাড়ির পেছনে অনেকটা জায়গা রয়েছে, বালুর লাশটা সেখানে পুঁতে ফেললে কেমন হয়, এখানে আর কেউ দেখবে না। প্রবীণ বলে তোমার আইডিয়াটা খারাপ না, কিন্তু প্রবলেমটা তখনই হবে যখন এখানে কেউ ঘাটাঘাটি করবে, আর লাশটা যদি একবার বাইরে চলে আসে তখন আমরা সবাই বিপদে পড়ে যাব। ভারত বলে হ্যাঁ, বাড়ির পেছন দিকটা নিয়ে যাতে কেউ ঘাটাঘাটি না করে সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। প্রবীণ বলে এর একটা মাত্রই উপায় আছে, এই বাড়িটা কিনে ফেলতে হবে। প্রবীণ তখন চারজনকেই বলে তোমরা যে করেই হোক এই বাড়িটা কিনে ফেলো। তারা চারজনও রাজি হয়ে যায় যে হ্যাঁ তারাও এই বাড়িটা কিনে ফেলবে।
অন্যদিকে ভারত বলে, আর ঘরটাকে তোমাদের এমনভাবে গোছাতে হবে যেন কেউ বুঝতে না পারে এখানে তোমাদের সাথে বালু থাকতো। এছাড়া তারা 5 জনই এখানে পড়ালেখার পাশাপাশি ছোটখাটো কোম্পানিতে চাকরি করত। এই জন্য ভারত তাদের বলে, সবার আগে বালুর অফিসে একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দাও। এছাড়া বালুর অ্যাডমিশনটাও ক্যান্সেল করে দাও তার ইউনিভার্সিটি থেকে। আর বালুর নামে তাড়াতাড়ি আজ রাতের মধ্যে একটা ইন্ডিয়ান ফ্লাইট বুক করো। এছাড়া তোমাদের মধ্যে যে কোনো 2 জন বাড়ির পেছনে চলে যাও আর গর্ত খুঁড়তে শুরু করো। যেহেতু বাড়ির চারপাশে বেড়া দেয়া রয়েছে, তাই কেউ বুঝতে পারবে না এখানে কি হচ্ছে। তখনই ভারতের বাবা তাকে কল করে আর জানায় বালুর বাবা মা আমেরিকাতে আসছে। এটা শুনে তারা কিছুটা অবাক হয়ে যায়, বুঝতে পারে এখন তারা যেটা ভাবছে সেটা করা যাবে না। এই জন্য ভারত ভাবে যতক্ষণ না পর্যন্ত বালুর বাবা মা এখানে এসে বালুকে দেখে আবার ফিরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে বালুর লাশটা রেখে দিতে হবে। তাই তারা পুরো ঘরটা পরিষ্কার করে বালুর লাশটা অন্য রুমে রেখে দেয়। এদিকে 4 বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যায়। সাই বলতে থাকে সব দোষ ভিঙ্কির। ভিঙ্কি জেনে শুনেই পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর পার্টিতে এনজয় করতে যেই বালু মরে গেছে। তাদের ঝগড়া থামিয়ে দেয় প্রবীণ এবং ভারত। প্রবীণ আর ভারত অন্য রুমে বসে কথা বলছিল। প্রবীণ ভারতকে বলে, তুমি একটা বিষয় খেয়াল করেছো, যখন বালুর বডিটা তুমি পরিষ্কার করছিলে, বালুর বডিটা অনেক জায়গায় নীলচে হয়ে গিয়েছিল, আর শুধুমাত্র টেবিলের উপরে পড়ে গিয়ে কিভাবে একজন লোক মারা গেল, তারপরে কোনো ব্লাড নেই, কোনো আঘাতের চিহ্ন নেই। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল রয়েছে। এছাড়াও প্রবীণ মেডিকেলে কাজ করত, এই জন্য তার সন্দেহটা বেশি হয়। প্রবীণ বলে, বালুর বাবা মা আসতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, চলো আমরা দুজনে মিলেই এদের 4 জনের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করি। যদি কিছু একটা বের হয়ে আসে, ভারত এতে রাজি হয়ে যায়। তারা দুজনেই এক একজনের কাছে যেয়ে কথা বলতে থাকে এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করে, যে রিসেন্টলি বালুর সাথে করা ঝগড়া হয়েছে কিনা, এমন কিছু। কিন্তু তারা আবারও যখন দুজনে একজনের সাথে দেখা করে, তারা বলে তারা কোনো ক্লুই পায়নি, অর্থাৎ এই ধরনের কোনো ঘটনাই তাদের সাথে ঘটেনি। ভারত বলে, আমার মনে হয় আমরা একটু বেশি ভেবে ফেলছি। এরা একে অপরের ছোটবেলার বন্ধু, এরা কেন একজন আরেকজনকে মারতে যাবে? আমার মনে হয় এটা নিছক একটা দুর্ঘটনা। কিন্তু প্রবীণ বলে, তারপরেও কেন জানি আমি এটা মেনে নিতে পারছি না। প্রবীণ বালুর একটি মেডিসিন ভারতকে দেখায় আর বলে সে জানতে পেরেছে বালুর শ্বাসকষ্টের রোগ ছিল, হয়তোবা পড়ে গিয়ে তার শ্বাসকষ্ট হয় এবং তৎক্ষণাৎ সে মারা যায়। এছাড়া সেখানে প্রবীণ কিছু অ্যালার্জির ট্যাবলেটও পায়। প্রবীণ বলতে থাকে হয়তোবা অ্যালার্জির ট্যাবলেট খাওয়ার জন্যই বালুর স্কিন নীল হয়ে গেছে। তখনই প্রবীণ হঠাৎ করেই যে সেই বাসার ময়লার ডাস্টবিনটা চেক করতে থাকে, যেখান থেকে সে একটি বোতল পায় যেটা ছিল পটাশিয়াম সায়ানাইডের। এছাড়া বালু তার শ্বাসকষ্টের জন্য যে ইনহেলারটা ইউজ করত, সেটারও এক্সপায়ারি ডেট ওভার ছিল। প্রবীণ যেহেতু মেডিকেল সেক্টরে জব করত, তাই সেটা জানে। প্রবীণ বলে, বালুর পটাশিয়াম সায়ানাইড খাওয়ার জন্যই তার স্কিন নীল হয়ে গিয়েছিল। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই পটাশিয়াম সায়ানাইড কে কিনেছে। এই পটাশিয়াম সায়ানাইড আমেরিকায় বিক্রি করাটা ইলিগেল, তাই তারা কোনোভাবেই এগুলো সাধারণ দোকান থেকে কিনতে পারবে না। এই পটাশিয়াম সায়ানাইড এগুলো আসলে ইলিগেল ওয়েবসাইট থেকে কেনা যায়। তাই আমরা যদি এই 4 জনের ব্যাংক স্টেটমেন্ট চেক করি, তাহলেই আমরা জানতে পেরে যাব যে কে আসলে পটাশিয়াম সায়ানাইডটা কিনেছে। প্রবীণ আর ভারত আবারও তাদের 4 জনের সাথে আলাদাভাবে কথা বলে আর লুকিয়ে লুকিয়ে মোবাইল নিয়ে তাদের ব্যাংক স্টেটমেন্ট চেক করতে থাকে। এরপরে তারা আবারও যখন দুজন একসাথে দেখা করে, তারা কেউ কোনো ক্লু খুঁজে পায়নি এটাই বলে। প্রবীণ বলে, আমার মনে হয় এটা অফলাইন থেকে কেনা হয়েছে। অনেক সময় বাইরেও পটাশিয়াম সায়ানাইড ব্ল্যাকে বিক্রি করা হয়। প্রবীণ তখন ভাবতে থাকে কি করে খুঁজে বের করা যায় এই পটাশিয়াম সায়ানাইডটা কে কিনেছিল। তখনই প্রবীণের মাথায় আরও একটা প্রশ্ন আসে, যে পটাশিয়াম সায়ানাইড যেভাবেই বালুকে খাওয়ানো হোক না কেন, সরাসরি খাওয়ানো হয়নি, যে কোনো খাবার বা পানির সাথে মিশিয়ে খাওয়া হয়েছিল। সেটা খুঁজে বের করতে পারলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাই তারা রান্নাঘরে আসে এবং অনেক কিছু চেক করে। অবশেষে সেই মদের বোতলটা প্রবীণ খুঁজে পায়, যেটার ভেতরে ভিঙ্কি হিসু করেছিল। সেখানে এখনো কিছুটা হিসু রয়ে গিয়েছিল। প্রবীণ ভালো করে খেয়াল করে দেখতে পারে যে মদের বোতলের নিচে এখনো পটাশিয়াম সায়ানাইড কিছুটা জমে রয়েছে, আর এটা দেখেই সে বুঝে যায় এটার ভেতরেই পটাশিয়াম সায়ানাইডটা মেশানো হয়েছিল। তখনই হঠাৎ করে রান্নাঘরে সাই চলে আসে। প্রবীণ এবং ভারত সাইকে জিজ্ঞেস করে এটার ভিতরে কে হিসু করেছে। সাই বলে, 2 জন। প্রথমত ভিঙ্কি, যে নেশার ঘরে রান্নাঘরে এটার ভিতরে হিসু করে দিয়েছে। অন্য একজন হচ্ছে অর্জুন, যে এটাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং সেখানে এটার ভেতরে হিসু করে। ভারত এটা শুনে বুঝতে পেরে যায় তার ছোট ভাই অর্জুন সেই মদের বোতলটা ওয়াশরুমে নিয়ে যেয়ে এটার ভিতরে পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছে আর এটা খাইয়ে সে বালুকে মেরে ফেলেছে। এতে ভারত প্রচণ্ড রেগে যায়।
এরপরেই সে অর্জুনের কাছে এসে অর্জুনকে মারধর করতে থাকে। ভারত অর্জুনকে জিজ্ঞেস করে, এমনটা তুমি কেন করেছো? অর্জুন রেগে গিয়ে ভারতকে বলতে থাকে, তুমি আমেরিকায় এসেছো 7 বছর হয়ে গেছে। এই 7 বছরে তুমি ভুলেই গিয়েছো যে তোমার একটা পরিবার রয়েছে। তুমি তো আমাদের কখনো কল করতেই না, কোনো খোঁজখবর নিতেই না। যখন বাবা মা তোমাকে কল করতো তুমি বিজি বলে ফোনটা রেখে দিতে। বাবা মা তোমার সাথে কথা বলার জন্য কত কষ্ট পেয়েছে তুমি জানো? তুমি তো আমাদের নিয়ে কোনো টেনশনই করো না, তাহলে তোমার কি অধিকার রয়েছে আমাকে মারার? প্রবীণ শান্ত করে অর্জুনকে আর জিজ্ঞেস করে, কি হয়েছে আমাকে খুলে বলো। অর্জুন বলতে শুরু করে। অর্জুন আর ভারতের একটি বোন ছিল, শ্বেতা। শ্বেতার বার্থডে সেলিব্রেট করছিল তার বাবা মা এবং সবাই। সেখানে শ্বেতা অনেক খুশি ছিল, কারণ কিছুদিন আগে সে ইন্টার্নশিপ পেয়েছিল। দিল্লিতে চলে যাবে ইন্টার্নশিপ করার জন্য। শ্বেতা এই খুশির খবরটা জানানোর জন্য তার বড় ভাই ভারতকে কল করে, কিন্তু ভারত বিজি বলে ফোনটা কেটে দেয়। সে তো শ্বেতার কথা শুনেই না, এমনকি শ্বেতাকে একবার উইশও করে না বার্থডের জন্য। এতে শ্বেতা অনেক মন খারাপ করে, কিন্তু সবাই তাকে বুঝিয়ে তার মন ভালো করে। এর কিছুক্ষণ পরেই শ্বেতার এক বন্ধু তাকে কল করে। তার সাথে কথা বলতে বলতে শ্বেতা বাইরে চলে যায়। সে বলে সে তার বন্ধুর সাথে দেখা করে আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই শ্বেতার ফিরে আসে না। শ্বেতার বাবা মার টেনশন হলে তারা তাকে বাইরে খুঁজতে যায়, কিন্তু আশেপাশে কোথাও শ্বেতাকে খুঁজে পায় না। এতে তারা অনেক টেনশনে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে শ্বেতাকে খুঁজে না পেয়ে তারা পুলিশ স্টেশনে চলে যায় এবং এখানে একটি মিসিং কমপ্লেন লেখায়। শ্বেতার বিবরণ এবং মিসিং হওয়ার রিপোর্ট শোনার পরে কয়েকজন পুলিশ অফিসার মিলে তাদের মর্গে নিয়ে যায়, আর সেখানে শ্বেতার লাশ দেখায়, যেখানে শ্বেতার মাথাটা অর্ধেকটা থেতলে গিয়েছিল। নিজের মেয়ের এবং ছোট বোনের এমন অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। ওই সিচুয়েশনে ভারত তার বাবা মার পাশে ছিল না, পরিবারের পাশে ছিল না, ছিল অর্জুন। অর্জুনই তার বাবা মাকে সামলেছে, আর এই সময়টাতে সে অনেকটা একা হয়ে গিয়েছিল, নিজেও ভেঙে পড়েছিল। সেই ঘটনার 1 সপ্তাহ পরে শ্বেতার এক ফ্রেন্ড অর্জুনকে কল করে। মেয়েটি বলে, আমি আপনাদের বাড়িতে আসতে চাই, আঙ্কেল আন্টি নিশ্চয়ই অনেক ভেঙে পড়েছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। তখনই মেয়েটি আবারও বালুর কথা জিজ্ঞেস করে যে, ভাইয়া বালু কেমন আছে, ওর এখন কি অবস্থা? অর্জুন বলে, ভালো। তখন অর্জুনের মনে একটা প্রশ্ন জাগে, আর মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি বালুকে কি করে চিনলে? মেয়েটি বলে, ভাই আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে বালু আর শ্বেতার মধ্যে অনেক আগে থেকেই একটা রিলেশন ছিল। তারা প্রথমে একে অপরকে ভালোবাসতে শুরু করে। তাদের মধ্যে সবকিছু ভালোই ছিল, তারা একে অপরকে ভালোবাসতো, তারা একে অপরকে সময় দিত। কিন্তু কিছুদিন পরেই বালুর আচরণ একেবারে পাল্টে যায়। সে একেবারে প্রসেসিভ হয়ে যায় শ্বেতাকে নিয়ে। এর সাথে কথা বলবে না, ওর সাথে দেখা করবে না, তুমি ফেসবুকে এতক্ষণ কি করো, এই ধরনের কথা। শ্বেতা যেহেতু বালুকে ভালোবাসতো, তাই একটা সময় সে সব কিছু মেনেও নেয়। কিন্তু কয়েকদিন পরে সে জানতে পারে বালুর তার সাথে অ্যাফেয়ার থাকা সত্ত্বেও আরও কয়েকটি মেয়ের সাথেও অ্যাফেয়ার রয়েছে। এটা শুনে শ্বেতা খুবই ভেঙে পড়ে, কারণ সে সত্যি বালুকে ভালোবেসেছিল। কিন্তু এসব কিছু শোনার পরে বালুকে সে অ্যাভয়েড করতে থাকে। কিন্তু বালু শ্বেতার পিছে ছাড়ে না। সে তাকে বারবার বিরক্ত করতে থাকে, কল করতে থাকে, দেখা করে, বিভিন্ন জায়গায় তাকে জোর করে নিয়ে যায়। আর শ্বেতার বার্থডের দিনও বালু তাকে বাড়ির বাইরে আসতে বলেছিল এবং তাকে নিয়ে কোথাও গিয়েছিল। মেয়েটি বলে, শ্বেতা আসলে আমাকে সবকিছু বলতো। সেই দিনও যেতে যেতে আমাকে বলছিল যে এখন সে বালুর সাথে দেখা করতে যাচ্ছে, বালু নাকি তাকে কি বলবে। সবকিছু শোনার পরে অর্জুন অবাক হয়ে যায়। তারা আসলে ভেবেছিল তার ছোট বোন শ্বেতা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেই অ্যাক্সিডেন্ট কেসে একজনকে জেলেও পাঠানো হয়েছে। কিন্তু এখন তার বালুর উপরে সন্দেহ হচ্ছে। ফোনটা রাখার পরে সে অন্য একটা নাম্বার দিয়ে বালুকে SMS পাঠায় আর বলে, এখনই এই নাম্বারে আমাকে 2 লাখ টাকা পাঠিয়ে দাও, না হলে আমি সব সত্যিটা বলে দেব। তুমি যে শ্বেতাকে মার্ডার করেছো সেটা আমি দেখেছি, আর আমার কাছে প্রমাণ রয়েছে। এটা শোনার পরে বালু অনেক টেনশনে পড়ে যায়। ভয় পেয়ে সাথে সাথে 2 লাখ টাকা সেই নাম্বারে পাঠিয়ে দেয়। অর্জুন তখন নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ, বালুই শ্বেতাকে মেরেছে। ভারত অর্জুনকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে যে বালুই ওই অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিল? তুমি কি দেখেছিলে ওই অ্যাকাউন্টটা কার? অর্জুন বলে, আমি নিশ্চিত ওটা বালুর অ্যাকাউন্ট ছিল। অর্জুন সেখান থেকে চলে যায়। ভারত বলে, ও পাগল হয়ে গেছে, একবার অন্তত বালুকে জিজ্ঞেস করতে পারতো। পুরো সত্যিটা না জেনে ও অনেক বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। যাই হোক, বালুর বাবা মা আসছে, আমি ওদেরকে পুরো সত্যিটাই বলে দেব। সবকিছু শোনার পরে ওনারা যা করবে আমি সেটাই মেনে নেব। এর কয়েক ঘন্টা পরে বালুর বাবা মা সেখানে চলে আসে। ছেলের মৃত লাশ দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। বালুর বাবা মাকে তারা শান্ত করে অন্য একটা রুমে নিয়ে যায়। ভারত ভাবে এখনই সে সবকিছু বলে দেবে। ভারত বালুর বাবাকে অন্য একটা রুমে নিয়ে যে বলে, তখনই বালুর বাবা ভারতকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে আমার কিছু বলার আছে।
বালুর বাবা বলে 6 মাস আগে বালু আমাকে কল করেছিল। রাতের বেলা আমাকে কল করে কাঁদতে কাঁদতে সবকিছু বলতে শুরু করে। আসলে সুয়েতার বার্থডের দিন বালু আর সুয়েতা যখন বের হয়েছিল তখন তারা একে অপরের সাথে ঝগড়া করছিল। বালু একটা সময় রেগে গিয়ে সুয়েতাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। গাড়ি থেকে পড়ে গিয়ে সুয়েতার মাথায় একটা পাথরে আঘাত পায় আর সেখানেই রক্তক্ষরণ হতে থাকে। এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় বালু। বালুর বাবা বলে বালু যদি তখনও সুয়েতাকে হসপিটালে নিয়ে যেত তাহলে সে হয়তোবা বেঁচে যেত। বালু আসলে তখন বুঝতে পারছিল না কি করবে। সে সুয়েতাকে হসপিটালে না নিয়ে যেয়ে আমাকে কল করে। তখন আমার যেহেতু বালু একমাত্র ছেলে ছিল তাই আমার নিজের ছেলেকে বাঁচানোর জন্য অন্য একজন লোককে আমি টাকা দিয়ে এই অ্যাক্সিডেন্টের দায় নিজের কাঁধে নিতে বলি। বালুর বাবা বলে আমি তোমাদের পরিবারের সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিও। এইসব কিছু শোনার পরে ভারত নিজের ভাইয়ের কথাটা আর বলে না, অর্থাৎ অর্জুনই যে বালুকে খুন করেছে এটা আর সে বলে না। এর কিছুক্ষণ পরে অবশেষে তারা বাড়ির পেছনে গর্ত করে বালুর লাশটা সেখানেই পুঁতে ফেলে। আর যাওয়ার সময় বালুর বাবা তাদের বলে তোমরা টেনশন করো না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। এছাড়া বালুর বাবা বুঝতে পারে যে তারা কি করতে চেয়েছিল, এজন্য বলে এই ঘরটাও আমি কিনে নেব যাতে এই ঘটনাটা আর কখনো বাইরেও না আসে। বালুর বাবা মা সেখান থেকে চলে যাওয়ার পরে তারা আবারও রুমে ফিরে আসে, কিন্তু সেখানে আসতে যেয়ে ভারতের পকেট থেকে সেই পটাশিয়াম সাইনাইডের বোতলটা পড়ে যায়। এতে করে বোতলের মুখটা খুলে যায়। প্রবীণ সেটা নাকের সামনে নিলে সে দেখতে পারে সে স্মেলটা পটাশিয়াম সাইনাইডের মতো না। প্রবীণ বলে আরে এটা তো নকল পটাশিয়াম সাইনাইড, তার মানে বালু অর্জুনকে মারেনি, এই বিষ খেয়ে বালুর মৃত্যু হয়নি, তাহলে কে তাকে মারল? তখনই ভারত একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করতে থাকে। কিছুদিন আগে অর্জুন ভারতের কাছে এসেছিল আর সবকিছু তাকে খুলে বলে যে সুয়েতার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাকে বালু খুন করেছে। সে জিদটা এতদিন পুষে রেখেছিল কিন্তু এখন নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। বালুকে দেখলেই তাকে মেরে ফেলতে ইচ্ছে করে। তুমি যে করেই হোক এক বোতল বিষ আমাকে এনে দাও, তুমি তো তোমার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন করো না, আমি আমার বোনের খুনিকে কোনোভাবেই এভাবে যেতে দেব না। অবশেষে ভারত সেই দিন অর্জুনকে এই পটাশিয়াম সাইনাইডের বোতলটা এনে দিয়েছিল, কিন্তু সেটা সে ইচ্ছে করেই নকল বিষের বোতল এনে দিয়েছিল যাতে করে বালুর মার্ডার কেসে অর্জুন ফেঁসে না যায় আর তার ক্যারিয়ারটা নষ্ট না হয়ে যায়। এরপরে বার্থডের দিন তারা এনজয় করছিল আর একটা সময় যখন তারা কেক কাটে, সবাই যখন বালুর মুখে কেক মাখাতে যাবে সেটা বাঁচার জন্য সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, সেটা তো আমাদের সবারই জানা। তখন ওই বাড়ির পাশেই দাঁড়িয়েছিল ভারত। ভারত আসলে একটা বিষাক্ত ইঞ্জেকশন তার সাথে নিয়ে এসেছিল আর ওই সুযোগে মদের নেশায় বুঁদ হয়ে থাকা বালুর শৈলে ইঞ্জেকশনটা পুশ করে দেয় ভারত। আর বালু কিছুক্ষণ পরেই যখন তাদের সাথে নাচানাচি করছিল সেই পয়জনের কারণেই সে মারা যায়। অর্থাৎ ভারতই তার বোন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বালুকে খুন করেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষে সত্যি যে ঘটনা থেকে মুভিটি তৈরি করা হয়েছিল সেটাই দেখানো হয়। যে মেয়েটি মারা গিয়েছিল সেই মেয়েটার নাম ছিল শ্বেতা, যে 2014 সালে এভাবে খুন হয়েছিল। ডিরেক্টর বলতে থাকে আমেরিকার বাড়িতে এতদিন যে সত্যটা লুকিয়েছিল, মাটি চাপা ছিল, আজকে আপনারা সবাই সেটা জানেন। কিন্তু এই মুভির ক্যারেক্টারে কোন ক্যারেক্টারটি ডিরেক্টরে ছিল সেটা সে প্রকাশ করে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।